নমস্কার বন্ধুরা, আমি সৌর আর সৌর জ্ঞান টিভিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর নতুন আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে। তো আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে প্রথম এবং প্রধান জানার বিষয় হলো অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, এটা আমরা ফিল আপ করবো কী করে। গতকাল বুধবার বিকেলবেলায় মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই রাত্রের মধ্যেই এই ফর্মটা অ্যাভেলেবেল হয়ে গেছে পোর্টালে। সেই পোর্টালটা যেখানে আমরা লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখতাম, সেখানেই আমরা কিন্তু এই ফর্মটা পাবো বাংলা, ইংরাজি এবং হিন্দি 3টে ভাষাতে। তাছাড়া নতুন করে যে অনলাইনের আবেদন হবে, সেটা এখনও কিন্তু পোর্টাল আমাদের সামনে ক্লিয়ার হয়নি। তবে ফর্মটা এসেছে, আমরা বাংলা মডেলটা প্রিন্ট আউট করেছি এবং আপনাদের দেখাবো যে কী করে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলুন শুরু করা যাক। তাহলে ফর্মটা দেখুন ভালো করে। প্রথমে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। অর্থাৎ এখানে এটা অন্নপূর্ণার জন্যও প্রযোজ্য এবং আমাদের জনগণনা এবং আরও যে বিভিন্ন যে আমাদের পারিবারিক তথ্য যেটা সরকারের প্রয়োজন, সোজা কথায়, এবং সরকার সেগুলো দিয়ে আমাদের কোনো সুবিধা দেবে কি সুবিধা দেবে না, সেগুলো সমস্ত কিছু ঠিক করবেন। সেটা কিন্তু এই সম্পূর্ণ একটা ফর্মের মধ্যেই আপনাকে তথ্যগুলো দিতে হবে আর সরকারের কাছে পৌঁছাতে হবে। যে এই ফর্মগুলো সম্ভবত আমাদের ফিল আপ করার পরে বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো প্রথম যে বিষয়টা এখানে ক, পারিবারিক পরিচয়। এখানে আমাদের পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কে এবং তাদের কতজন সদস্য একটা পরিবারে আছে সেটা। এবার এখানে আমরা পরিবারের যে প্রধান সদস্য তার নাম লিখব, তার জন্ম তারিখ, দিন, মাস, বছর অবশ্যই লিখব, পুরুষ কি মহিলা, তার আধার নাম্বার লিখব, প্রধানের যদি মানে পরিবারের যে প্রধান হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার যদি রেশন কার্ড নাম্বার থাকে ডিজিটাল, তাহলে সেটা লিখব। এবং এই যেগুলোর তথ্যগুলো দেবো সেগুলো কিন্তু হতে হবে আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে যা তথ্য থাকবে ওনার, তাই আমরা কিন্তু এখানে দেব। তারপর পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে 2জন 3জন 4জন যতজন আপনার পরিবার সদস্য, সেই সংখ্যাটা কিন্তু এখানে শুধু লিখতে হবে। 4জন 5জন 6জন যা হবে ওই সংখ্যাটা লিখতে হবে। আপনার ঠিকানা দিতে হবে। আর যোগাযোগ নম্বর অবশ্যই এখানে লেখা আছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নাম্বারটা হলেই কিন্তু বেশি ভালো হয়, এবং ঠিকানাটাও আধার কার্ড বেস হলে অতি উত্তম। পরে আমরা 9 নম্বরে দেখব নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। এটা হলো প্রধানের নাম লিখলাম, পরিবারের যিনি প্রধান, এবং যে বাকি সদস্য আমি লিখছিলাম এখানে 4জন 5জন 6জন, তাহলে প্রধান বাদে বাকি যারা আছে প্রত্যেকের কিন্তু এখানে লিখতে হবে। এবং এখানে পরিবারের প্রধান যিনি, প্রধানের নামটা আমি এখানে লিখবো এবং সদস্য সংখ্যা বাদ বাকি তাদের এই যে যিনি প্রধান পরিবারের তার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখবো। আমার পরিবারে আমরা 4জন, তাহলে আমি এখানে আমার বাবার নাম লিখবো, তারপর মায়ের নাম, তারপর আমার নাম, তারপর আমার স্ত্রীর নাম। তো প্রত্যেকের কিন্তু এইভাবেই লিখতে হবে এবং তাদের সঙ্গে সম্পর্কটা লিখতে হবে। এর জন্য 5টা জায়গা দেওয়া আছে এবং পরের ক্ষেত্রে আমরা দেখবো সব ক্ষেত্রে কিন্তু 5টা করে জায়গা দেওয়া আছে। পরে আমি যখন 10 নম্বর অপশনে দেখবো, ওখানে লেখা রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখানে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, হেড অফ দ্য ফ্যামিলি মানে বাড়ির যিনি প্রধান তার ব্যাংক অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড। ঠিক আছে, এখানে ব্যাংকের নামটা দিতে হবে তার, অবশ্যই সেটা কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা চাই সেই অ্যাকাউন্টটা। এরকমই পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকেরই ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম আর আইএফসি কোড এখানে কিন্তু দিতে হবে। এইবার আমরা 11 নম্বরে আসবো, এপিক নাম্বার। পরিবারের যতজনের ভোটার কার্ডের নাম উঠেছে প্রত্যেকের কিন্তু এখানে ভোটার কার্ডের নাম দিতে হবে। যেমন HOF এখানে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি মানে যিনি প্রধান পরিবারের, তার এখানে এপিক নাম্বার, ভোটার নাম্বার, বিধানসভা আর অংশ। অনেকে জানে না, তো আমরা বলি এইবার যে আমরা ভোট দিলাম সেটা কিন্তু বিধানসভার আন্ডারে দিলাম। ঠিক আছে, সেখানে কারোর 77 হতে পারে, কারোর 100 হতে পারে, কারোর 200 হতে পারে, কারো 59 হতে পারে। বিধানসভা সেই এলাকার নাম দেবেন, অংশ অর্থাৎ বুথ নাম্বার, যত নম্বর বুথে আপনি ভোটটা দিয়ে এসছেন সেই বুথ নাম্বারটা এটা। ঠিক একই রকমভাবে যাদের যাদের ভোট উঠেছে পরিবারে তাদের কিন্তু এখানে ভোটার নাম্বার আর বাদ বাকি এই অংশগুলো দিতে হবে। কেমন? আচ্ছা, বিভাগ 12 নম্বরে বিভাগে কি দেখছি আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছি, আমরা জেনারেল কি ইডব্লিউএস এর মধ্যে পড়ছি, SC ST, সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে আছে রেশন কার্ড, ঠিক আছে, বা খাদ্য ভর্তুকি। যদি আমাদের এটা রেশন কার্ডের বিষয়ে থাকে সেখানে টিক দেওয়ার কথা বলা আছে। 1 নম্বরে কি দেখতে পাচ্ছি, ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ প্রত্যেকেরই আছে, যার নেই সে না করবে। আর এটা বিশেষ করে তার জন্য যিনি আবেদন করছেন তার থাকলে হ্যাঁ। ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি কি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে লিখবো।
প্রত্যেক মাসে আপনি রেশন তুলছেন, হ্যাঁ কি না, যদি তোলেন তাহলে হ্যাঁ লিখবেন। তারপর সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, আপনার ছাদ আছে, পাকা ঘর আছে, তাহলে 3টের বেশি যদি থাকে তাহলে হ্যাঁ করুন, আর যদি না থাকে তাহলে না করুন। পরিবারে কি লেখা আছে এখানে, পারিবারিক জমির মালিকানা। এবার এইটার অর্থাৎ এরকম যে আপনার যে জমিটা সেটার মালিকানা কি আপনারাই, তাহলে হ্যাঁ, আর যদি ভাড়াটিয়া বা অন্য কিছু হন তাহলে না। পরবর্তীতে আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। দেখা গেল যে আমার নামে রয়েছে 4 শতক, বাবার নামে রয়েছে 4 শতক, মার নামে রয়েছে 10 শতক, বোর নামে রয়েছে 2 শতক। তাহলে এই যে 4, ঠিক আছে, 4 4 10 2 যা আছে এগুলো সমস্ত কিছু যোগ করে শতকে এখানে কিন্তু এখানে লিখতে হবে। পরে দেখব যানবাহন। এখানে যদি আপনার পরিষ্কার লেখা আছে আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে। অবাণিজ্যিক মানে বুঝতে পারছেন যে ব্যবসার কাজে লাগে না, এরকম 4 চাকা গাড়ি কি আপনার আছে, মানে প্রাইভেট কার আছে বলতে চাইছে। যদি থাকে হ্যাঁ করুন, আর যদি না হয় তাহলে না। আর হ্যাঁ হলে অবশ্যই গাড়ির নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। পাশে আবার লিখে দিয়েছে যে গাড়ির মডেল নাম্বারটাও এখানে লিখতে হবে। গাড়ির মডেল সাধারণত কত সালে কেনা ওইটাই আমাদের হয়ে থাকে, এখানে গাড়ির মডেল নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে। 5 নম্বরে কি দেখছি, পারিবারিক পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। অনেকে এলআইসি করা থাকে, অনেকের বিভিন্ন বেসরকারিতে আমরা পলিসি নিয়ে থাকি, আমাদের ইন্স্যুরেন্স করি, অনেকে পিএমএসবিওয়াই বা পিএমজেজেওয়াই এর সঙ্গে যুক্ত। যে যেটাতে যুক্ত যদি হন তাহলে হ্যাঁ করুন। অনেকের এই বিষয়ে বলে দিই, স্টেট ব্যাংক বা বিভিন্ন ব্যাংকে কিন্তু পিএমজেজেওয়াই অনেকে 436 টাকা বা 20 টাকা এইসবগুলো কাটে, ওইটাও কিন্তু স্বাস্থ্য বিমার মধ্যে পড়ে। ঠিক আছে, ওটা সরকারি স্বাস্থ্য বিমার মধ্যে পড়ে, এলআইসিও তাই। এবং বেসরকারি যারা ব্যাংকে বা বিভিন্ন জায়গায় ইন্স্যুরেন্স নিয়ে রেখেছেন সেটাও কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে। আশা করছি সবারই রয়েছে, যাদের নেই তারা না করবেন, হ্যাঁ থাকলে হ্যাঁ। এবং সেটা সরকারি বেসরকারি সেটা লিখবেন, এবং পরিবারের সকলের কিন্তু একই রকমভাবে। এবং এখানে লেখা আছে প্রিমিয়ামের বিবরণ, মানে আপনি কত প্রিমিয়াম দেন এবং আপনার এই পলিসি নাম্বার কিন্তু এখানে দেওয়াটা প্রয়োজন। পরের পৃষ্ঠায় আমরা আসবো, 5 নম্বর পৃষ্ঠায় আসলে দেখবো যে এখানে লেখা আছে একে আয় বা পেশা। কোন সদস্য, মানে কোনো সদস্য কি আয় বা পেশাগত কর প্রদান করেন, মানে কোনো সদস্য কি আপনার ট্যাক্স দিচ্ছেন, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, না হলে না। 2 নম্বর, পরিবারের সদস্যদের যাদের যাদের প্যান কার্ড আছে অবশ্যই তার প্যান কার্ডের নাম, প্যান কার্ডের নম্বর এটা কিন্তু লিখতে হবে। এখানেও আগের মতো 5 জন সদস্যরই নামের অপশন দেওয়া আছে। ওকে। 3 নম্বরে দেখব কর্মসংস্থানের ধরন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি মানে পরিবারের প্রধান কি কাজ করেন সেটা যেমন দেব। তিনি বেকার হতে পারেন, পরিযায়ী শ্রমিক হতে পারেন, তিনি সরকারি ক্ষেত্রে চাকরি করতে পারেন, তিনি আবার বেসরকারি ক্ষেত্রেও কিন্তু বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারেন, বা কৃষক হলে কৃষক, সেগুলো আপনি টিক মারবেন। এবং অন্যান্য সদস্যরা কি কাজ করে বা হাউসওয়াইফ হলে সেটা কিন্তু আমরা এখানে অপশন না থাকলে অন্যান্য করে হাউসওয়াইফ বলে লিখতে পারি, বাদবাকি বেকার লিখে দিলেও অসুবিধা নেই। ঠিক আছে, এইগুলো আমরা ফিল আপ করবো। 4 নম্বরে আমরা দেখব যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এবার আমার বাড়িতে 4 জন, 4জনই শিক্ষিত, তাহলে 4 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, এবং অশিক্ষিত জায়গায় 0 লিখবো। যাদের কেউ টিপসই দেয় তারা অশিক্ষিতর মধ্যে পড়বে। তো কতজন টিপসই দেয়, কতজন সই করে, হ্যাঁ আপনি শিক্ষিত বলে কাকে বিবেচনা করছেন, কাকে অশিক্ষিত বলে, সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে সংখ্যাটা পরিবারের। এবং প্রধান থেকে শুরু করে সদস্যরা কি সেটা কিন্তু এখানে লিখতে হবে। আর যদি আপনি শিক্ষিত হন আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু প্রত্যেকের এখানে দেওয়া আছে, এখানে কিন্তু লিখতে হবে পাশে। তারপর 5 নম্বরে দেখব কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি আপনার পরিবার থেকে কেউ মন্ত্রী হয়ে থাকে বা কোনো পদ পেয়ে থাকে কিংবা মেম্বার আছে তাহলে অবশ্যই এখানে হ্যাঁ লিখুন এবং তাদের সদস্য সংখ্যাটা এখানে লিখুন। ঠিক আছে, এটা কিন্তু দিতে হবে। আর যদি এর সঙ্গে যদি কোনো রকম আপনার কোনো সার্টিফিকেট বা কিছু থাকে তাহলে এখানে লেখাই আছে নথি থাকলে কিন্তু সেটা জমা দিতে হবে বা স্বঘোষণাপত্র কিন্তু দিতে হবে যদি আপনি সেরকম কোনো কাজ করে থাকেন। কোনো সদস্য কি সরকারি পেনশনধারী, সরকারি চাকরি করতে পেনশন এসেছে, তাহলে হ্যাঁ করুন, তার পেনশন আইডি নাম্বার লিখুন, আর না হলে না করে দিন। জিএসটি থাকলে হ্যাঁ করুন,
নাহলে না করে দিন। আর যদি হ্যাঁ থাকে তাহলে জিএসটি নাম্বারটা এখানে লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, এবার দেখা গেল যে বাবা ইনকাম করে 20,000, আমি করি 5,000, মা কিছু করে না, আমার বউ কিছু করে না, তাহলে 20 আর 5, 25,000 টাকা আমার এখানে হবে। তাহলে এটা যদি মাসে হয় তাহলে বছরে গুণ 12 করে যেটা হবে সেটা আমি এখানে লিখবো। টোটাল পরিবারে কতজন ইনকাম করে সেই ইনকাম ধরে কিন্তু এখানে লিখতে হবে। অন্যান্য পরিচয় নথি, এখানে দেখুন যে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, যদি সিএতে আপনার নাম থাকে তাহলে কিন্তু এটাকে পূরণ করতে হবে, এবং পরিবারের যদি কারোর নাম থাকে তারও নাম কিন্তু এখানে লিখতে হবে, তার জন্য কিন্তু জায়গা দিয়েছে। এরপর আমরা দেখব যে আপনার যদি কৃষাণ ক্রেডিট কার্ড থাকে, কেসিসি থাকে, বা আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে, যদি এরকম কিছু থাকে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকে, সেগুলো কিন্তু ক্রেডিট কার্ডের নাম্বার, হ্যাঁ, আইডির সংখ্যা, কবে ইস্যু করা হয়েছে, এবং যদি পরিবারের অন্য সদস্যদেরও থাকে তাদেরও কিন্তু এটা দিতে হবে। এবং মনে রাখবেন প্রত্যেকটা এখানে পরিবারের প্রধান, প্রথমটা কিন্তু পরিবারের প্রধান। আপনি যদি নিজে মহিলা হয়ে পরিবারের প্রধান হন তাহলে আপনি লিখবেন, আপনার স্বামী হলে আপনার স্বামীর নাম দেবেন, বা আপনার শ্বশুরমশাই বা আপনার বাবা, যেই পরিবারের প্রধান তার প্রধানটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে কিন্তু বাকি সদস্যদের নাম। এমন নয় যে যে অন্নপূর্ণা ফিল আপ করছে তাকেই প্রথমে নামটা রাখতে হবে, এর কোনো বাধ্যতামূলক নেই। পরের আমরা যে অপশনটা দেখব, যদি এসআইআরে 2026-এ আপনার নাম বাদ পড়ে থাকে, ঠিক আছে, বা মামলাটি ট্রাইব্যুনালের বিচার অধীনে হয়, তাহলে আপনি তার তথ্যগুলো কিন্তু এখানে দেবেন, এবং পরিবারে যদি অন্য কোনো সদস্যরও এরকম সমস্যা হয় তাদেরও কিন্তু এখানে দিতে হবে। পরে দেখব সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। এবার কি, এখানে বিদ্যালয়ে অধ্যয়নে যদি পরিবারের কোনো সকল শিশু পড়ে, এবার দেখা গেল কোনো ছেলে কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, বা হাই স্কুলে পড়ছে, সেগুলো কিন্তু আমি তাদের নাম, ক্লাস, স্কুলের নাম, আর কোন স্কুলে পড়ছে, সরকারি বেসরকারি, সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু 5 জন সদস্যদের নাম ওখানে দেওয়া আছে। এবার যারা যারা শিশু যতগুলো আছে তাদের সেই হিসাব করে কিন্তু এখানে নাম লিখতে হবে, ঠিক আছে। পরের আমরা দেখব শিশুর টিকাকরণ, যাদের বাচ্চা ছোট এবং সরকার থেকে যে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে, সেই টিকাকরণ করা হয়নি কি টিকাকরণ হয়ে গেছে তার তথ্য কিন্তু এখানে টিক মেরে দিতে হবে। পরের অপশন দেখব যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। এবার অনেকে বলবে যে আমার ডিবিটিতে এইবার অন্নপূর্ণার জন্য শুনলাম, না এরকম কিছু নয়, ডিবিটি আগে থেকেই ছিল। অর্থাৎ আপনি গ্যাসের টাকা যদি পেয়ে থাকেন, ডিবিটি, পিএম কিষাণ কেন্দ্র সরকারের রেকর্ডের টাকা যদি আপনি পেয়ে থাকেন, সেটাও কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আসতো। সুতরাং যারা যারা পেতেন তারা হ্যাঁ করবেন, এবং সেই প্রকল্পগুলো গ্যাস হলে উজালা, পিএম কিষাণ লিখবেন, এবং পরিবারের যদি আপনার প্রধান না পায় তাহলে প্রধানকে না করে ছেড়ে দেবেন, বাকি সদস্য পেলে তাদের এখানে হ্যাঁ করে সেই প্রকল্পের নামগুলো দিতে হবে। এইটা হলো একটা বিষয় যেটা অবশ্যই কিন্তু ম্যান্ডেটারি, এখানে কিন্তু এটা ফিল আপ করতে হবে, হ্যাঁ। এবং শেষ পাতায় আমরা যখন আসব, শেষ পাতায় এখানে লেখা আছে যে বাদ দেওয়া হলে, যদি কোনো কিছু আপনি বাদ দেন তাহলে তার কারণ কিন্তু অফিসার কর্তৃপক্ষ এখানে পূরণ করবেন, এটা অফিসার কর্তৃপক্ষ করে দেবে। তারপরে এখানে স্বঘোষণাপত্র এখানে দেওয়া রয়েছে, সম্মত, আপনি এটা পড়ে নেবেন। আপনি যদি সম্মত হন, এই ফিল-আপটা আপনি নিজের স্বইচ্ছায় করছেন তাহলে এখানে, এবং যে তথ্যগুলো দিচ্ছেন সেটা মিথ্যে না, সঠিক, তবে এখানে টিক মেরে এখানে আপনার সই করবেন, যিনি জমা দেবেন এখানে তার সই হবে। আচ্ছা, এবং এখানে পাশে লেখা আছে এই ফর্মটি যাচাই যোগ্য, মানে সরকার কিন্তু এটাকে যাচাই করবে, তার অনুমতি দিচ্ছেন। এরপরে দেখুন এন্ড অফ ফর্ম, মানে এটা দেওয়া হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। বাকি যেটা আছে সেটুকু, এই অংশটুকু আপনাদের আর লেখার প্রয়োজন নেই। এই অংশটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, সরকারি স্টাফ বা অফিসার যারা আসবে তারাই কিন্তু এটাকে ফিল আপ করবে এবং এটা জমা নিয়ে নেবে। তো এই হলো ফর্মের বিশেষ, এবং এই ফর্মটা ইংরাজি, বাংলা এবং হিন্দি 3টে ভাষাতেই পাওয়া যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতেন আপনি অনলাইনে যে পোর্টালে গিয়ে, সেই পোর্টালে গেলেই কিন্তু আপনি ফর্মটা পাবেন। এবং গভর্নমেন্ট স্কিম ডট ইন বলে একটি পোর্টাল আছে যেটা সরকারি সমস্ত প্রকল্প, সেখানে গেলেও কিন্তু আপনি ওই ফর্মগুলো ওখান থেকে পেয়ে যাবেন। আর ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন, নতুন নতুন আপডেট পেতে থাকবেন। আমরা চেষ্টা করবো আপনাদের নতুন আপডেট আরও যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরার।